নমস্কার সবাইকে। আমার নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। থাম্বনেল দেখে তো অলরেডি বুঝতে পেরে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, টাকি যাচ্ছি। একদিনের একটা ছুটি পেয়েছি, ভাবলাম কোথা থেকে ঘুরে আসি কাছে পিঠে। তো আমার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ির খুব কাছে, আমাদের বাড়ি থেকে মাত্র 75 কিলোমিটার দূরে। বাইকে লাগবে 2 ঘন্টা 25 মিনিট মতো। এখান থেকে আমরা টাকিতে যাবো এবং টাকির কিছু সাইট সিন দেখবো, আপনাদেরও দেখাবো। উফ, কতদিন পর যে আবার হেলমেটটা মাথায় গলিয়ে বাইকটা নিয়ে খোলা রাস্তায় বেরোলাম, আপনাদের বলে বোঝাতে পারবো না। চেনা শহরের ব্যস্ততা আর কাজের চাপ থেকে মুক্তি পেতে অনেক দিন ধরেই মনটা একটা রাইডের জন্য ছটফট করছিল। তাই আর দেরি না করে আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম। সবাইকে স্বাগত আমার চ্যানেলের আরো একটা নতুন ব্লগে। আজ আমরা যাব ভারত বাংলাদেশ সীমান্তের ইছামতি নদীর তীরের শহর টাকিতে। যারা আমার মতো বাইক বা গাড়ি নিয়ে আসতে চান তারা কলকাতার সায়েন্স সিটি থেকে বাসন্তী হাইওয়ে ধরে মালঞ্চ ঘটকপুকুর হয়ে খুব সহজেই 2.5-3 ঘন্টার মধ্যে টাকি পৌঁছে যেতে পারে। আমরা যদিও বারাসাত হয়ে টাকি মেন রোড ধরে টাকি এসে পৌঁছই। দূরত্ব মাত্র 75 থেকে 80 কিলোমিটারের মতো। যারা ট্রেনে আসতে চান তারা শিয়ালদা স্টেশন থেকে প্রতিদিন হাসনাবাদ বা টাকি রোড লোকাল ট্রেন পেয়ে যাবেন। আপনাদের নামতে হবে টাকি রোড স্টেশনে। সময় লাগবে 1.25 ঘন্টার মতো। আর স্টেশন থেকে বাইরে বেরোলেই টোটো পেয়ে যাবেন, আর সেই টোটো নিয়ে আপনারা সাইট সিন করতে পারেন। আর সবশেষে যারা বাসে আসতে পছন্দ করেন তারা ধর্মতলা বা বারাসাত থেকে হাসনাবাদগামী বাসে চেপেও খুব সহজে এখানে চলে আসতে পারেন। মাত্র একদিনের এই বাইক ট্রিপে আজ আমরা একসাথে ঘুরে দেখব টাকির বিখ্যাত আই লাভ টাকি সেলফি পয়েন্ট, মিনি সুন্দরবন খ্যাত ঘন গোলপাতার জঙ্গল, আর ওখানকার সেই বিখ্যাত ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী টিউবওয়েল। আর তার সাথে থাকছে ব্রিটিশ আমলে এক অনন্য স্থাপত্য প্রাক্তন জেনারেল শঙ্কর রায়চৌধুরী মহাশয়ের রায়চৌধুরী জমিদার বাড়ি, প্রাচীন জোড়াশিব মন্দির, কুলেশ্বরী কালীবাড়ি, কুবের বাড়ি যেখানে বিভিন্ন ধরনের ফিল্ম আর সিরিয়ালের শুটিং হয়ে থাকে, আর লোকাল হোটেলের টাটকা মাছ সহযোগে দুপুরে খাওয়া দাওয়া তো থাকবেই। আর হ্যাঁ, আপনারা যারা একটু নিরিবিলিতে শহরের কোলাহল থেকে দূরে একটা বা দুটো দিন নিভৃতে কাটাতে চান তাদের জন্য কিন্তু ইছামতির পাড়ে চমৎকার সব হোটেল আর রিসর্ট আছে, যেখানে চুপচাপ বসে শুধু নদীর হাওয়া আর ওপার বাংলার দৃশ্য দেখেই আপনাদের সময় কেটে যাবে। তো চলুন অনেকদিন পর শুরু হওয়া আজকের এই সুন্দর সফরটা একসাথে উপভোগ করা যাক। আর এই দেখুন, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম টাকির ঘাটে, যেখানে প্রতি বছর দশমীতে ইতিহাস যেন নিজেকে নতুন করে লেখে, যেখানে পৃথিবীর মানচিত্রের সীমানা রেখাগুলো জলের বুকে ধুয়ে মুছে যায়। এপার বাংলা থেকে যখন মা দুর্গা নৌকা চাপেন, ঠিক তখনই ওপার বাংলার থেকেও আসে আরো একদল মানুষ মা দুর্গাকে নিয়ে। তারপর নদীর ঠিক মাঝখানে মানে মাঝ গাঙে যখন দুই দেশের দুর্গা একসাথে ভাসান যান, তখন কাঁটাতার আলাদা হলেও অনুভূতিগুলো এক হয়ে যায়। এটা শুধু বিসর্জন নয়, এটা হলো সৌহার্দ্যের এক অনন্য প্রতীক, যেখানে দুই বাংলার মানুষের এই মিলনই প্রমাণ করে আমরা কেউই কারোর থেকে একদমই আলাদা নই। 8:20 স্টার্ট করেছিলাম আর এখন বাজে 11টা। কলকাতা থেকে, মানে আমি থাকি বরানগর থেকে এখানে আসতে লাগলো ওই প্রায় 2 ঘন্টা 40 মিনিট মতো। তো এখানে যতটা রাস্তায় আসলাম, রাস্তা খুবই ভালো পেয়েছি। রাস্তা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, আপনারা আরামসে এই রাস্তায় বাইক বা গাড়ি চালিয়ে আসতে পারেন। ব্রেকফাস্ট আমরা করিনি, এখানে এসে জাস্ট চা খেলাম। আর ব্রেকফাস্ট একটু পরে করবো, কিছু খিদেও সেরকম একটা পাচ্ছে না। আর যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে টাকির রাজবাড়ি ঘাট। আর রাজবাড়ি ঘাটের এই পাশে যে জায়গাটা রয়েছে সেখান থেকেই দুর্গাপুজোর যে দুর্গা মূর্তি, সেই দুর্গা মূর্তিকে নৌকায় তোলা হয়। এবং এই যে সামনে দেখছেন, এইটা হচ্ছে মেন গেটটা। আর ওপারে হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা হচ্ছে ওপারটায়। আর ঠিক মাঝামাঝি এখান থেকে নৌকায় দুর্গা প্রতিমা তোলা হয় এবং ওপার থেকেও দুর্গা প্রতিমা তোলা হয় এবং মাঝখানে গিয়ে ভাসান দেওয়া হয়। আর এই সেই রাজবাড়ি ঘাট, যেটা ওই দুর্গাপুজোর সময় প্রচুর ভিড় হয় ভাসান দেখার জন্য। চলুন এখানকার বাকি স্পটগুলো আমরা দেখতে যাই। টাকি রাজবাড়ি ঘাট থেকে সামান্য এগিয়েই আপনাদের ডান হাতে পড়বে এই টাকি ভিউ পয়েন্ট জায়গাটা। এখানে আপনারা বসে বেশ কিছুক্ষণ সময় ইছামতি নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেই পারেন।
আই লাভ টাকি ভিউ পয়েন্ট থেকে এবার আমরা চলেছি মিনি সুন্দরবন বা গোলপাতা জঙ্গলের দিকে। কিন্তু যাওয়ার পথে এটা কি দেখছি, কি সুন্দর লাগছে দেখে। আমার একসময় ধারণা ছিল টাকিতে মানুষ আসে কি দেখতে, সত্যি এগুলোই তো দেখার, এগুলোই তো মানুষ দেখতে আসে। একদিনের ছুটিতে এর থেকে আমরা আর কি আশা করতে পারি বেশি? কি সুন্দর, অবশ্যই আসবেন এখানে। একদিন বা দুদিনের ছুটি কাটাতে এই জায়গাটা কিন্তু অতুলনীয়। ইছামতি নদীর ওপারে গাছপালায় ঘেরা যে শান্ত গ্রামটা দেখা যাচ্ছে না ওই দূরে, ওটা কিন্তু আমাদের দেশ নয়, ওটা বাংলাদেশ, ওটা সাতক্ষীরা জেলা। দুই দেশের এই সীমানাটায় যত আমি বাইক নিয়ে এগিয়ে যাচ্ছি, বর্ডারের এই হাওয়াটা যেন আমার মনের ভেতর একটা অন্যরকম টান জাগিয়ে তুলছে। এই টানটা শুধু একজন ট্রাভেলারের নয়, এই টানটা আমার অস্তিত্বের, আমার শিকড়ের। আজ এই বর্ডার রোডে এসে বাংলাদেশের প্রতি ভালোবাসাটা আমি বড্ড বেশি অনুভব করছি, কারণ ওপার বাংলার এই মাটির সাথেই জড়িয়ে আছে আমার মা বাবার জন্মের ইতিহাস। তাই সেই টানটা তো আমার থাকবেই। আমার বাবার জন্ম ঢাকার বিক্রমপুরে, আর আমার মায়ের জন্ম মানে ভারতবর্ষের হাওড়াতে হলেও তার বাড়ি কিন্তু কুমিল্লাতে। ছোটবেলা থেকেই তাদের মুখে ওপার বাংলার কত গল্প শুনেছি। এখনো অনেক আত্মীয় স্বজন আছেন যারা বাবার সেই ছোটবেলার যে বাড়িটা সেখানে ছিল তার গল্প তারা বলেন। আর যখন এই সীমানায় দাঁড়িয়ে ওপার বাংলার সাতক্ষীরার ওই সাধারণ মানুষের ঘরবাড়ি, ওই গাছপালাগুলো দেখছি, তখন মনের অজান্তেই চোখ দুটো কেমন যেন হয়ে আসছে। মনে হচ্ছে মাঝখানে এই নদীর জল আর কাঁটাতার না থাকলে আমি বোধহয় আমার নিজের বাড়িতেই দাঁড়িয়ে থাকতাম। রাজনীতি বা মানচিত্র হয়তো আমাদের দুটো আলাদা দেশ উপহার দিয়েছে, কিন্তু এই যে নদীর ওপার থেকে আসা হাওয়া, এই যে রক্তের টান, একে আটকে রাখার ক্ষমতা কোনো সীমানার নেই। ওপারে সাতক্ষীরার গ্রামগুলো শুধু আমার কাছে একটা দৃশ্য নয়, ওটা একটা অনুভূতি। আশা করি আপনাদের অনেকেরই এই একই অভিজ্ঞতা বা অনুভূতি রয়েছে। যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাংলায় কথা আছে না, খাল কেটে কুমিরা না। এই যে দেখুন, এই টাকির ইছামতি নদী থেকে একটা খাল কেটে ভেতরের দিকে গেছে, মানে গ্রামের দিকে গেছে। তো এখানে শুনেছি টাকিতে অনেক কুমোট আছে, কুমির না থাকলেও কুমোট আছে। তো সেই প্রবাদেই হয়তো এখানে আমাদের বাংলায় একটা প্রবাদ এসছে, খাল কেটে কুমির। এটা মজা করলাম জাস্ট। দেখুন দূরে একটা নৌকা দাঁড়িয়ে আছে, যার মধ্যে থেকে ভারতীয় পতাকা দাঁড়িয়ে মানে লাগানো আছে। তো এই ভারতীয় পতাকা প্রত্যেকটা নৌকাতেই কিন্তু লাগানো থাকে, কারণ এই যে ভারতীয় পতাকা দেখছেন, এই ভারতীয় পতাকা হচ্ছে বাংলাদেশ এবং মানে ওদিকে যে সাতক্ষীরা গ্রাম আছে আর এদিকে টাকি আছে, তার মাঝখানে যে যারা মাছ ধরতে যায় তাদের কিন্তু এই ইন্ডিয়ান ফ্ল্যাগ, বা ওদিকে যারা বাংলাদেশ থেকে আসেন তাদের বাংলাদেশের ফ্ল্যাগ লাগানোটা বাধ্যতামূলক। কারণ সেই দিয়ে আইডেন্টিফাই করা যায় যে কোনটা ইন্ডিয়ার নৌকা আর কোনটা বাংলাদেশের নৌকা। তো এই ছিল আপডেট। আমরা এখন যাচ্ছি গোলপাতার জঙ্গলে, যেটাকে এখানে সবাই জানে মিনি সুন্দরবন বলে। তো চলুন যাওয়া যাক গোলপাতার জঙ্গল বা মিনি সুন্দরবনে। গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দাঁড়িয়ে গেলাম, অসম্ভব শান্ত জায়গা। আর কি ডাকছে শুনুন, শুনতে পাচ্ছেন? ওই যে মোস্ট প্রবাবলি, যদি আমি খুব ভুল না হই তাহলে বউ কথা কও। অসাধারণ জায়গা, কিন্তু দারুণ লাগবে। যাই হোক চলুন আমরা যাওয়া যাক গোলপাতার জঙ্গল বা মিনি সুন্দরবনে। তো ওখানে যাচ্ছি, গিয়ে টিকিট কাটতে হবে আমাদের। চলুন যাওয়া যাক। আমাদের ঢুকতেই এন্ট্রিতে একটা ওই আমাদের আধার কার্ড দেখতে চাইলো। আপনারা যদি 2-3 জন আসেন একটা আধার কার্ডই হয়ে যাবে। তো এখান থেকে ভ্যান আছে, ভ্যানে করে যাওয়া যায়। দেখলাম যে এখান থেকে 700 মিটার তো হেঁটেই যাওয়া যায়। 4 মিনিটের বাইকে যেতে লাগতো, হেঁটে আর কতক্ষণ লাগবে? আরও 5-6 মিনিট, 10 মিনিট লাগবে। 10 মিনিট হাঁটাই যায়। সারাক্ষণ তো বাইক চালিয়ে আসলাম, হাঁটতে বেশ ভালোই লাগছে। আর বেশ সুন্দর জায়গা, চারিদিকে গাছ, গ্রাম্য পরিবেশ, বেশ লাগছে, কোনো পলিউশন নেই। তো চলুন যাওয়া যাক। সামনে কি আছে অবশ্যই আপনাদের দেখাবো। ওখানে ঢুকতে বোধহয় 10 টাকা এন্ট্রি ফি নেয়। তো আমরা এন্ট্রি ফি দিয়ে ঢুকছি, ঢুকে আপনাদের মিনি সুন্দরবন দেখাচ্ছি, যার নাম হচ্ছে গোলবাড়ি
মানে যে জায়গাটার নাম হচ্ছে গোলপাতার জঙ্গল, যেটা সবাই এখানে মিনি সুন্দরবন বলেই ডাকে। চলুন যাওয়া যাক। এই যে এই ধরনের গাড়িগুলো করে যাতায়াত করা যায়, 15 টাকা পার হেড নেয়, 30 টাকা। তবে আমার এত আওয়াজ না ভাল লাগে না, মানে এরকম জায়গায় এসে এত আওয়াজ আমার ঠিক ভাল লাগে না। একটু শান্তশিষ্ট পরিবেশ সেরকমই থাকা ভালো। এইটুকু হাঁটতে কোনো একটা কিছু খারাপ লাগে না, এয়ার পলিউশন হয় না, পুরো ডিজেলে চলছে, বিচ্ছিরি একটা গন্ধ, আমার ঠিক লাগে, ভালো লাগে না। যাই হোক, গ্রামের মধ্যে দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছে। আপনারাও আসবেন, হেঁটেও যেতে পারেন। যারা হাঁটতে পছন্দ না করেন তারা এরকম গাড়ি নিয়ে নেবেন, জায়গাটা বেশ ভালো। অসাধারণ একটা রাস্তা দিয়ে হাঁটছি আমি, আমার ওয়াইফ, আর কেউ নেই রাস্তাটায়। সুন্দর বলতে বোধহয় খুব কম বলা হয়, এত সুন্দর রাস্তাটা মানে এই যে বিউটি দুদিকের, কি বলবো আমি বুঝতে পারছি না, অসম্ভব সুন্দর। দেখুন একবার। চারিদিকে খালি সবুজ আর সবুজ। সকাল থেকে সেভাবে কিছু খাওয়া হয়নি, খালি তো দেখলেন ওখানে চা খেলাম, তো খিদে পেয়ে গেছিলো, ভাবলাম একটু ডিম টোস্ট খাই। তো পিছনে যে দোকানটা আছে সেখানে চলে আসলাম। আজকে পয়লা মে, অনেক জায়গাতেই ওই পাউরুটি পাওয়া যাচ্ছে না, এই জন্য অসুবিধা। তো এখানে চলে আসলাম এই গোলপাতা জঙ্গলের সামনেই, এখান থেকে একটু ডিম টোস্ট খেয়ে নিচ্ছি, খেয়ে তারপরে ফরেস্টের ভেতরে ঢুকছি। খিদে অনেকক্ষণই পেয়ে গেছিলো, কিন্তু সেরকমভাবে কিছু খাওয়া দাওয়ার রাস্তায় আর করিনি, একবারে চলে এসেছি ননস্টপ বাইক চালিয়ে। তো এই হচ্ছে গোলপাতা জঙ্গলের ভেতরটা ঢোকার যে মেন টিকিট কাউন্টার, সেটা এখান দিয়ে সোজা ঢুকতে হয়। আগে একটুখানি উদরপূর্তি সারি, তারপরে না ঢোকা যাবে। খুব জোর খিদে পেয়ে গেছে, চলুন খাওয়া যাক। আমরা এখন এই জাস্ট ব্রেকফাস্ট করলাম এই দোকানটা থেকে। এই গোলপাতা জঙ্গলে আসলে এই দোকানটা সামনেই পাবেন, এখানে আমরা ব্রেকফাস্টটা করলাম। আর দিদি আমাদের হেল্প করবে কীভাবে এখানে ঘোরা যায় সেই ব্যাপারে জানার জন্য। তো চলুন ওনার কাছ থেকে জিজ্ঞেস করা যাক যে এখানে ঘোরার জন্য সত্যিকারে কী কী স্পট আছে মেন। চলুন দিদিকে জিজ্ঞেস করি। দিদি, এখানে ঘোরার জন্য মেন স্পটগুলো কী কী আছে? আমার টাকিতে আছে গোলপাতা মিনি সুন্দরবন জঙ্গল আছে, হ্যাঁ এটাই। আর আছে টাকিতে রাজবাড়ির ঘাট আছে, তিন নদীর মোহনা আছে, ইকো টুরিজম পার্ক আছে, ইকো টুরিজম পার্ক। আচ্ছা, আর আপনার দুর্গা দালান আছে, তিন শক্তি কালী মন্দির আছে একটা। কি আছে ওখানে? ওখানে পুরনো হচ্ছে জমিদারদের যে দুর্গা পুজো হয় সেই দালানটাই আছে, ওনারা এখন সব কলকাতায় থাকে। আচ্ছা, টাকি, হ্যাঁ টাকি কুবের বাড়ি আছে, কুবের বাড়ি। আপনার আছে মিশন আছে, ওখানে আপনার আরতি টারতি সবকিছুই হয়। আচ্ছা, আরতি দেখতে গেলে কোন সময় আসবে? সন্ধ্যাবেলা, সন্ধ্যে 6টার থেকে শুরু হয়। আচ্ছা, এই কাউন্টার থেকে আমরা 10 টাকা করে টিকিট কিনে আমি আমার ওয়াইফ চললাম গোলপাতা জঙ্গলের দিকে। এই যে সামনে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা দিয়েই গোলপাতা জঙ্গলে প্রবেশ করতে হয়। চলুন যাওয়া যাক। ঐতিহাসিকভাবে এই অঞ্চলটি অবিভক্ত বাংলার বিশাল সুন্দরবনেরই একটা অংশ ছিল। কালের নিয়মে মানুষের বসতি স্থাপন এবং চাষাবাদের কারণে সুন্দরবনের মূল সীমানা অনেকটাই দক্ষিণে সরে গেছে। তবে ইছামতি নদীর অববাহিকায় এই ছোট্ট অঞ্চলটিতে এখনো রয়ে গেছে লবণাক্ত মাটির ম্যানগ্রোভ বা গড়ান বনের চরিত্র। এখানে প্রচুর পরিমাণে গোলপাতা এবং সুন্দরী গাছ জন্মায় বলেই এর নাম হয়েছে গোলপাতার জঙ্গল। একে সুন্দরবনের একটি ক্ষুদ্রতম সংস্করণে বলা হয়। গোলপাতার এই জঙ্গলটা ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমানায় অবস্থিত। মাঝখান দিয়ে বয়ে চলেছে ইছামতি নদী, আর যার ওপারেই রয়েছে বাংলাদেশের খুলনা জেলা। এখানকার ইতিহাস বলছে এই পয়েন্টে নদীটি এতটাই সংকীর্ণ যে দুই দেশের স্থলভাগ এখানে সবচেয়ে কাছাকাছি চলে এসেছে। সীমান্তে কোনো কাঁটাতারের বেড়া না থাকায় এই নদীটি আন্তর্জাতিক সীমানা হিসেবে কাজ করে। এই কারণে জঙ্গলে প্রবেশ করতে গেলে এখনো বিএসএফ ক্যাম্পে নিজের আসল পরিচয়পত্র জমা দিতে হয়। যেমন ধরুন আধার কার্ড, এটা কিন্তু আপনাকে জমা দিয়ে তারপরে ভেতরে যেতে হবে। কলকাতার জঙ্গল যে মহকুমা বা অঞ্চলের অন্তর্গত, সেই টাকি শহরের ইতিহাস প্রায় 400 বছরের পুরনো। মোগল সম্রাট আকবরের আমলে বাংলার 12 ভূঁইয়াদের অন্যতম
শক্তিশালী শাসক রাজা ছিলেন প্রতাপাদিত্য। মুঘলদের বিরুদ্ধে লড়াইয়ের সময় এই ইছামতির তীরবর্তী অঞ্চলগুলোকে তিনি ব্যবহার করেছিলেন। পরবর্তীকালে এখানে রায়চৌধুরী ও ঘোষদের মতো বড় বড় জমিদার বংশ গড়ে ওঠে এখানে, যাদের পুরনো রাজবাড়ি ও ধ্বংসাবশেষ আজও এই জঙ্গলের খুব কাছেই দেখা যায়। শোনা যায় মুঘল সেনাপতি মান সিং যখন প্রতাপাদিত্যকে আক্রমণ করতে আসছিলেন, তখন তার সেনাবাহিনী যে রাস্তা ধরে এগিয়েছিল তা এই জঙ্গলের খুব কাছাকাছি রয়েছে, যা মানসিংহ রোড নামে আজও পরিচিত। আমরা ডিসাইড করলাম যে আমরা এই দিকেই যাব, মানে দেখাচ্ছি এই যে এই দিকটাতেই যাব ঠিক করলাম। তো চলুন যাওয়া যাক। আছি টাকি ওয়াচ টাওয়ারের ওপর। চারিদিকে প্রচুর পরিমাণে কেওড়া, করান, বিভিন্ন ধরনের গাছ। সব গাছের তার নাম জানি না, যাই হোক আপনারা কিন্তু জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ওয়াচ টাওয়ার থেকে আপনাদের 360 ভিউ পাবেন এই পুরো জায়গাটা, যদিও গাছে অর্ধেক থাকা জায়গাটা এসে কিন্তু বেশ ভালো লাগে, নিস্তব্ধ নিরিবিলি, বেশ এনজয় করবেন। ফ্যামিলির লোকজনকে নিয়ে এসে এই জায়গাটা ভিজিট করা কিন্তু অবশ্যই আপনাদের একটা বেশ ভালো জায়গা বলে মনে হয়। টাকি আসলে অবশ্যই এই জায়গাটা আসবে। আর এই সামনেই হলো এই টাকির গোলপাতা জঙ্গলের শেষ প্রান্ত। এখান থেকে আপনারা ওপারে যে গ্রামটা দেখছেন সেটা খুলনা জেলার সাতক্ষীরা গ্রাম, আর মাঝখানে সীমানা হিসেবে ভারত বাংলাদেশের ইছামতি নদী। এই যে ছোট দোকানটা দেখছেন, ইনি গরমকালে লেবু জল এবং শীতকালে লস্যি বিক্রি করেন। এছাড়া পানীয় জল এবং কোল্ড ড্রিঙ্কস তো আছেই। ওনার কাছ থেকে কিছু কিনলে উনি দূরবীন দেন আপনাদের, যে ওপারে বাংলাদেশকে আপনারা স্পষ্ট দেখতে পারবেন তার দেওয়া দূরবীন দিয়ে। টাকির ইতিহাস ঘাটলে পরতে পরতে দেখা মেলে ঐতিহাসিক দর্শন। প্রাচীন জমিদার বাড়ি থেকে শুরু করে পুরাতন মন্দিরের দেখা মেলে টাকিতে। পাশাপাশি টাকি সহ বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে আছে একাধিক প্রাচীন স্থাপত্যের নিদর্শন। একইভাবে টাকির পুরাতন নিদর্শনগুলির মধ্যে অন্যতম হলো টাকির সোদপুরের এই প্রাচীন নলকূপ। বাংলা 1338 বঙ্গাব্দ ও ইংরেজি 1931 সালে এই নলকূপটি নির্মিত হয় তৎকালীন ইংরেজ শাসনাধীন জমিদার আমলে। সেই সময় অবিভক্ত বাংলার সাতক্ষীরা সহ বিভিন্ন এলাকা থেকে এই নলকূপে জল নেওয়ার জন্য সাধারণ মানুষ আসতেন, কিন্তু কালের নিয়মে সেই নলকূপ অকেজো হলেও পুরাতন সেই ভগ্নাশেষ আজও মাথা তুলে নিজের উপস্থিতি জানান দিচ্ছে। মোগল সম্রাট আকবরের আমলে এই রায়চৌধুরী জমিদার বংশের পথ চলা শুরু হয়েছিল। রাজা প্রতাপাদিত্যের সেনাপতি কৃষ্ণদাস রায়চৌধুরী এই অঞ্চলে এসে বসতি স্থাপন করেন, আর তার নাম অনুসারেই এই শহরের নাম হয় টাকি। এখানকার মূল আকর্ষণ হলো এখানকার বিশাল দুর্গা দালান। একসময় বিজয়া দশমীতে এই দালান থেকেই প্রতিমা কাঁধে করে নিয়ে যাওয়া হতো ইছামতি নদীতে বিসর্জনের জন্য, যেখানে ওপার বাংলার মানুষও এসে যোগ দিতেন। টাকির রায়চৌধুরী পরিবার শুধু তাদের জমিদারি বা বিশাল পুজোর জন্যই বিখ্যাত নয়, এই বাড়ির মাটি থেকেই উঠে এসেছিলেন ভারতীয় সেনাবাহিনীর এক অন্যতম সেনানায়ক। আমি কথা বলছি ভারতীয় সেনার প্রাক্তন সেনাপ্রধান বা চিফ অফ আর্মি স্টাফ জেনারেল শঙ্কর রায়চৌধুরীর এই পৈতৃক বাড়ি নিয়ে। 1994 থেকে 1997 সাল পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর প্রধান ছিলেন শঙ্কর রায়চৌধুরী। তার পূর্বপুরুষরাই ছিলেন টাকির মূল জমিদার। কথিত আছে কর্মজীবন থেকে অবসর নেওয়ার পরেও তিনি মাঝে মধ্যেই কলকাতার ব্যস্ততা ছেড়ে টাকির এই শান্ত স্নিগ্ধ পৈতৃক বাড়িতে এসে সময় কাটাতে ভালোবাসতেন। এই বাড়িটি প্রতিটি ইটে যেমন জড়িয়ে আছে 400 বছরের পুরনো রাজকীয় ইতিহাস, তেমনি জড়িয়ে আছে দেশের সীমান্ত রক্ষা করার এক অদ্ভুত গৌরব ও বীরত্বের গল্প। টাকির আনাচে কানাচে যে কত ইতিহাস লুকিয়ে আছে তা এই জোড়াশিব মন্দিরের সামনে না এলে বিশ্বাস করা যায় না।
প্রায় 250 বছরেরও বেশি পুরনো এই দুই যমজ মন্দির আজও তাদের প্রাচীন স্থাপত্য নিয়ে সগর্বে দাঁড়িয়ে রয়েছে। 1764 সাল নাগাদ টাকির জমিদার বংশের প্রতিষ্ঠাতা কৃষ্ণদাস রায়চৌধুরী বংশধরেরা এই মন্দির দুটি প্রতিষ্ঠা করেছিলেন। বাংলার নিজস্ব আটচলা স্থাপত্য রীতিতে তৈরি এই মন্দিরের প্রবেশদ্বারের উপরে এখনো কিছু প্রাচীন পোড়ামাটির কাজ বা টেরাকোটার নকশা চোখে পড়ে। লোককথা অনুযায়ী জমিদার বাড়ির মহিলারা প্রতিদিন সকালে ইছামতি নদীতে স্নান সেরে এই জোড়াশিব মন্দিরে পুজো দিতে আসতেন। ইছামতি নদীর পাড়ে এই মন্দির প্রাঙ্গণে আসলে এক অদ্ভুত মানসিক শান্তি পাওয়া যায়। জমিদাররা আজ বিলীন, কিন্তু এই শিবলিঙ্গ এবং মন্দিরের দেওয়ালের আজও সোনালী দিনগুলোর কথা মনে করে দেয়। এই ঐতিহাসিক সফরের মাঝে যদি একটু আধ্যাত্মিক শান্তি আর শক্তির খোঁজ করতে চান, তবে আপনাকে আসতেই হবে ইছামতির কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক কুলেশ্বরী কালী মন্দির। রায়চৌধুরী জমিদারদের কুলদেবী মা কুলেশ্বরী আজও এখানে অত্যন্ত জাগ্রত রূপে বিরাজমান। কথিত আছে প্রায় 300 বছরেরও বেশি সময় আগে টাকির জমিদার বংশের আদি পুরুষেরা এই কুল বা বংশের দেবী হিসেবে মা কালীর এই মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন, তাই নাম কুলেশ্বরী। স্থানীয় মানুষের বিশ্বাস মা কুলেশ্বরী অত্যন্ত দয়াময়ী এবং এখানে এসে কেউ খালি হাতে ফেরে না। প্রতি বছর দীপান্বিতা কালী পুজোয় এই মন্দিরে এক বিশাল উৎসবের আয়োজন করা হয়, যেখানে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত এসে ভিড় জমান। এরপরে আমরা লাঞ্চ করতে চলে গেছিলাম লোকাল একটা হোটেলে। ইছামতি নদীর তীরে অনেক হোটেলগুলো রয়েছে, তার মধ্যে একটা হোটেলে আমরা গেছিলাম। খাবার বেশ ভালো ছিল এবং ভদ্রমহিলার ব্যবহার ছিল অমায়িক। এই যে আমাদের খাবার চলে এসেছে। আমাদের আজকের মেনু হচ্ছে, এটা হচ্ছে এঁচুড়ের তরকারি, আলু ভাতে, এখানে একটা পেঁয়াজের টুকরো দেওয়া হয়েছে, তার সঙ্গে লেবু, আর এদিকে হচ্ছে বাঁধাকপির কোনো তরকারি, পাঁপড়, ডাল, আর ভাত দেওয়া হয়েছে। ভাত আমাদের অনেকটাই দিয়েছে, আমাদের এতটা লাগে না যদিও। যাই হোক, আর এর সঙ্গে আমি নিয়েছি কাতলা মাছ আর আমার ওয়াইফ নিয়েছে চিংড়ি মাছ। মাছ আসলে দেখাচ্ছি। যেমন এই যে আমাদের মাছ চলে এসছে, এটা হচ্ছে গলদা চিংড়ি। গলদা চিংড়ির প্লেট কত করে? আপনার 250 টাকা। ডাল, সবজি, 2 রকম সবজি থাকবে, ভাজা থাকবে, পাঁপড় থাকবে, চাটনি থাকবে, আচ্ছা দিয়ে 250 টাকা। আচ্ছা আর কাতলা মাছ হলো আপনার ওই 2 রকম সবজি, ডাল, ভাজা, পাঁপড়, কাতলা মাছ দিয়ে 140 টাকা। রুই মাছ 100 টাকা। আচ্ছা একেবারে পাতলা ঘরোয়া রান্না, ওইটা মশলা কিছু নেই, বেশ ভালো। দুটো সবজি খেলাম, বেশ ভালো। মশলার কোনো একটা মানে ঝাঁঝালো ব্যাপারটা থাকে, গলায় লাগে, সেই ব্যাপারটা একদমই নেই। রান্না কিন্তু বেশ ভালো। মাছটা খেলাম, মাছটা প্রচন্ড ফ্রেশ, আর এঁচোড়টা যেন পুরো মাখনের মতো পুরো গলে গেছে। মানে রান্নার কোয়ালিটি সত্যি বলতে খুব ভালো। তিনি রেঁধেছেন, তিনি খুব যত্ন করে রেখেছেন। এবার মাছটার কোয়ালিটি দেখুন। খাওয়াটাও যত্ন করে দিচ্ছেন, বারবার এসে জিজ্ঞাসা করছে। খাওয়াটাও যত্ন করেছে, বাড়ির লোকেরা যেরকম এসে বলে আর কিছু ভালো লাগবে কিনা, এরকম মাছটা খুব ফ্রেশ, একদম টাটকা মাছ। রান্না কিন্তু ভালো। এখানে আসলে এখানে কিন্তু আপনারা অবশ্যই একবার খেয়ে দেখবেন, খুব ভালো রান্না। লাঞ্চের পর আমরা ভেবেছিলাম ইছামতি নদীর উপরে নৌকো বিহার করব, কিন্তু আমাদের দুজনের জন্য বোট ভাড়া লাগছিল প্রায় 1200 টাকা। তাই আমার ওই টাকাটা একটু বেশি মনে হচ্ছিল এই ইছামতি নদীর উপরে আমাদের বোটিং এর জন্য। তাই সেই প্ল্যানকে আমরা ক্যান্সেল করে রওনা হলাম পুবের বাড়ির উদ্দেশ্যে। টাকির চৌধুরী বা রায়চৌধুরী পরিবারের জমিদারি ইতিহাসের সাথে আরেকটি যে নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তা হলো টাকির পুবের বাড়ি বা রাজবাড়ির পূর্ব দিকের অংশ। মূল রায়চৌধুরী পরিবারের শরিকি ভাগের সূত্র ধরেই এই পুবের বাড়ির উৎপত্তি। এরপরে আমরা পুবের বাড়ির যে ইতিহাস এবং বর্তমান অবস্থা সেই সম্বন্ধে আমরা
জেনে নিয়েছিলাম ওখানকার কেয়ারটেকার শিবনারায়ণ মণ্ডলের কাছ থেকে। চলুন ওনার মুখে শুনে নেওয়া যাক এই কুবের বাড়ির কিছু কথা। এই বাড়িটার বয়স হচ্ছে 450 বছর, 450 বছর। পুজো হচ্ছে 350 বছর, 350 বছর পুজো হচ্ছে, দুর্গা পূজা। আচ্ছা, এখানে আপনার ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী কোনো এক পড়া লাগে না। আপনার ষষ্ঠী দিনকে প্রায় 10 থেকে 12 হাজার লোক খায়, 10 থেকে 12 হাজার লোক। আচ্ছা, ওই যে ঠাকুর ওই ইয়েটা আছে ওটা বলে বোদম তোলা, মায়ের যে বোদম তোলা বলে না, ষষ্ঠী তোলা, বোদম পুজো হয় না, এই বোদম পুজো, ওই বোদম তোলা। আচ্ছা, এই পুকুরি মাটি থেকে এই বাড়িটা তৈরি হয়েছে। তখনকার দিনে ইট ছিল, ওই পাজা ছিল, মানে ইট ভাটা ছিল না, পাজা তৈরি হতো, তার থেকে এই বাড়িটা তৈরি হয় ইট কাটিয়ে। কত বছর পুরনো বাড়ি এটা 450 বছর বয়স। আচ্ছা, আর এখানে দুর্গাপুজোর সময় কিরকম হয়, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত? মানে ম্যাক্সিমাম অন্তত মানে 3টে করে লাইন পড়ে, এখান থেকে 3টে করে লাইন ব্যাগ হেঁটে পাশ ধরে যেতে হবে। প্রচুর আচ্ছা। রাত কিভাবে ভাষা? পানিটা কাঁধে করে নিয়ে যায়, আচ্ছা। নিয়ে গিয়ে নদী ধারে গিয়ে 7 কজন মিলে নিয়ে যায়? 26 জন বাইরে। 26 জন বেয়ারা নিয়ে হ্যাঁ, যায়। প্রত্যেকের গায়ে থাকবে পূবের বাড়ি, আচ্ছা পিছনে থাকবে জমিদার বাড়ি। আচ্ছা পিছনে লেখা থাকবে পূবের বাড়ি, জমিদার বাড়ি, আচ্ছা আর হচ্ছে পূবের বাড়ি, এইটা লেখা থাকে। হ্যাঁ, আচ্ছা। ভাষণ কি মাঝগঙ্গায় হয়? না মাঝগঙ্গায় না, ওরা আগে হতো, এপার বাংলা ওপার বাংলা যখন হতো সেই সময় বন্ধ হয়ে গেছে, সেটা বন্ধ হয়ে গেছে। গিয়ে এখন ওই কাঁধে করে ঘুরিয়ে 7 পাক দিয়ে ওখানে ফেলে দেওয়া হয়। আচ্ছা, আর বলছি কি এখানে কি বললেন, মানে যেদিনকে বিসর্জন হয় সেদিনকে কি খাওয়ানো হয়? ওই পান্তা ভাত, কচু শাক, পান্তা শাক, মায়ের যেটা কর্তব্য, কলা বাগান ছিল তো, হুম। তা কচু শাক, পান্তা ভাত, আর আপনার আলু চোখা, আর একটা করে মিষ্টি 10 টাকা। আচ্ছা, আপনার নামটা বলবেন? আমার নামটা হচ্ছে শিবনাথ মন্ডল। শিবনাথ, হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ এই ইনফরমেশনটা দেওয়ার জন্য। আর এই বাড়িটা বয়স হচ্ছে 450 বছর। শুনে দেখেছেন? 450 বছর। হ্যাঁ, এই ঘরে উঠেছেন। হ্যাঁ, এগুলো 101টা বলি হতো, যে খড়গ আছে, খড়গ আচ্ছা 101টা বলি হতো। এখান থেকে ওই পর্যন্ত ছিল ছাগলের ঘর, আচ্ছা আর এখানে ছিল গলা, যে গলাটা তৈরি আছে ওরকম গলা ছিল, তখনকার ধান উঠতে থাকতো। ওই 101টা বলি হতো ওই জায়গায়। আর গঙ্গা জল আসতো কলকাতা থেকে, নৌকা করে আসতো, সেই গঙ্গা জলে পুজোটা হতো। আর ওইখানটা লাস্টে ছিল এইগুলো ছাগলের ঘর, এটা গেট ছিল না, আচ্ছা গেট মেন গেট হচ্ছে ওইটা, আচ্ছা এইটা আচ্ছা। এটা মেইন গেট? না না না, লাস্টে করা হয়েছে। হ্যাঁ, সম্পূর্ণ এই যে জায়গাটা, এনাদের অবদান, বিশাল অবদান। বৈশাখ সূর্যকান্ত পার্ক আছে, আচ্ছা বৈশাখ যদি কোনো যান বর্তমান লাইনে যেতে গেলে সূর্যকান্ত পার্ক দেখতে লেখা আছে। এর দিদি আচ্ছা, এক গেল কলকাতা যে কি গার্মেন্ট স্কুল আছে, এর দিদি। এর নাম আছে সূর্যকান্ত রায়চৌধুরী, ছেলে আছে অন্য রায়চৌধুরী, জগবন্ধু রায়চৌধুরী। আমার টাকির ভিডিও এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদিনের কলকাতা থেকে ঘুরতে আসার জন্য টাকি কিন্তু আমার বেশ ভালো লেগেছে। সকালে এসে আপনারা আরামসে সন্ধ্যাবেলার মধ্যে বাড়ি ফিরতে পারবেন, আর খরচাও অনেক কম, মানে খুব রিজনেবল খরচা আপনারা ঘুরতে পারবেন। ট্রেনে করে আসলে তো আপনারা হাসনাবাদ নেবে, ওখান থেকে টোটো ভাড়া করে নিয়ে ঘুরতে পারেন, এদিকে সড়ক পথেও আসতে পারেন। তো আমার জায়গাটা বেশ ভালো লেগেছে। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা এখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম, কারণ হাঁটা রাস্তা তো বাইক করে এসেছি আর খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তাই একটু ঠান্ডা জল খেয়ে এখানে একটু রেস্ট নিলাম। এবার বাড়ির পথে রওনা হলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সঙ্গে একটু শেয়ার করে দেবেন। আর যারা প্রথমবার আমার এই ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটাকে একটু প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।